হ্যালো ভিউয়ার্স, নভেম্বর 1956 ফরাসি প্যারাট্রুপাররা ব্রিটিশ আর ইসরায়েলি মিত্রদের সাথে নিয়ে এক দুঃসাহসী সামরিক অভিযানে সুয়েজ খাল দখল করে নেয়। কিন্তু প্যারিসের এলিসি প্রাসাদে কোনো উৎসব নাই, ছিল শুধু আতঙ্ক। ফরাসি প্রধানমন্ত্রী গাই মোলে, যিনি এই গোপন অভিযানের অন্যতম রূপকার, তিনি রাজনৈতিকভাবে ভেঙে পড়েছিলেন। কারণ গ্রাউন্ডে যে তার যুদ্ধটা তারা হেরে যাচ্ছিল ওয়াশিংটন থেকে আসা এক ফোন কলে। ফোনটি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার। ন্যাটো মিত্র হওয়ার পরেও সমর্থন তো দূরে থাক, মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার উল্টা ফ্রান্স এবং ব্রিটেনের পরিকল্পনা ভেস্তে দিল। আইজেনহাওয়ার রাগ ঝাড়লেন। অভিযোগ, ফ্রান্স এবং ব্রিটেন ইসরায়েলকে সাথে নিয়ে এত বড় কাজ করলো, অথচ একবারও আমেরিকাকে বলেনি। এত বড় সাহস কই পেল এরা? আমেরিকা ফ্রান্সের জন্য IMF-এর আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিল এবং ইংল্যান্ডকে হুমকি দিল ব্রিটিশ পাউন্ডকে তারা ধসিয়ে দেবে। ফলাফল, যুদ্ধে না হেরেও অ্যাংলো ফরাসি বাহিনীকে অপমানজনকভাবে রিট্রিট করতে বাধ্য করা হলো। ফ্রান্সের জন্য এটা ছিল এক চরম কূটনৈতিক ব্যর্থতা। ফ্রান্সের জন্য এটা ছিল নির্মম শিক্ষা। সুয়েজ খাল সংকট প্রমাণ করে দিল যে আমেরিকার সম্মতি ছাড়া ফ্রান্স তার স্বাধীন পররাষ্ট্রনীতি চালিয়ে যেতে পারবে না। ফ্রান্সকে ওয়াশিংটনের মর্জির উপর নির্ভরশীল এক দ্বিতীয় স্তরের বিশ্বশক্তি হয়েই থাকতে হবে। এই জাতিগত অপমান এক জেদের জন্ম দিল। ফ্রান্স বুঝতে পারল তাদের প্যারাট্রুপার আর যুদ্ধজাহাজের কোনো ভ্যালু নাই। আমেরিকানরা চাইলেই তাকে ভেটো দিতে পারে। সত্যিকারের সার্বভৌমত্ব, স্বাধীন পররাষ্ট্রনীতির একমাত্র গ্যারান্টি হলো সেই অস্ত্র, অ্যাটমিক বম। সুয়েজ খালের সেই অপমানজনক ঘটনাই ছিল ফ্রান্সের স্ট্রাইক ফোর্স তৈরির রাজনৈতিক ইগনিশন পয়েন্ট। ফ্রান্স সিদ্ধান্ত নিয়ে নিল যে কোনো মূল্যে তারা অ্যাটম বোমা বানাবে। ইনি হলেন জেনারেল শার্ল ডি গল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ফ্রি ফ্রেঞ্চ ফোর্সের লিডার ছিলেন এবং পরবর্তীতে ফ্রান্সের 5th রিপাবলিকের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। সুয়েজ খালের সেই অপমানজনক ঘটনার অনেক আগেই তিনি পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন। ডিগলের কাছে বিংশ শতাব্দীতে মাথা উঁচু করে টিকে থাকার মোক্ষম অস্ত্র হলো এই নিউক্লিয়ার বোমা। সুতরাং এটা এখন বানাতে হবে। 1945 সালের 18 অক্টোবর, যখন ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সবেমাত্র উঠে দাঁড়াচ্ছে, তখনই ফ্রান্সের সরকার ফরাসি অ্যাটমিক এনার্জি কমিশন CEA প্রতিষ্ঠা করে। ডিগলের যুক্তি ছিল পরিষ্কার। তিনি আমেরিকার নিউক্লিয়ার আমব্রেলাকে বিশ্বাস করতেন না। তিনি নিশ্চিত ছিলেন যে চূড়ান্ত প্রয়োজনের সময় আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে। আমেরিকা কখনোই ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করার জন্য সোভিয়েত ইউনিয়নের উপরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। ডিগল ছিলেন পলিটিশিয়ান। তিনি নিলেন সিদ্ধান্ত আর বাস্তবায়নে নিযুক্ত করলেন একদল বিজ্ঞানী এবং হ্যান্ডপিক বিশ্বস্ত আমলাদের দিয়ে গড়া একটি সিক্রেট গ্রুপকে, যারা সরকারের অগোচরেই এই অস্ত্র তৈরি করেছিল। ইনি হলেন বিজ্ঞানী বার্টন গোল্ডস্মিথ, একজন মেধাবী ফরাসি রসায়নবিদ। তাকে ফরাসি পারমাণবিক বোমার জনক বলা হয়। তার গল্পটি অদ্ভুত। 1940 সালে জার্মানি ফ্রান্স দখল করে নেয়। উত্তর ফ্রান্স জার্মানির সরাসরি নিয়ন্ত্রণে চলে যায়। দক্ষিণ ফ্রান্সে একটি পুতুল সরকার গঠন করা হয়, নাম ভিসি ফ্রান্স। ভিসি ফ্রান্সের নেতা ছিলেন মার্শাল ফিলিপ পেতো। ভিসি ফ্রান্স নিজে থেকেই ইহুদি বিরোধী আইন চালু করে। এমনকি জার্মানরা চাপ দেওয়ার আগেই তারা এইসব আইন করে। এই আইনে ইহুদিদের সরকারি চাকরি, শিক্ষকতা, সাংবাদিকতা থেকে বাদ দেওয়া হয়। বার্টন গোল্ডস্মিথ ভিসি ফ্রান্সের রেডিয়াম ইনস্টিটিউটে কাজ করতেন। 1940 সালের অক্টোবরেই তাকে ইহুদি বলে বরখাস্ত করা হয়। তিনি পালিয়ে যান আমেরিকায় এবং শেষ পর্যন্ত এমন এক পজিশনে কাজ পান যা আর কোনো ফরাসি পায়নি। তিনি ছিলেন আমেরিকার মাটিতে আমেরিকার নিউক্লিয়ার বোমা প্রজেক্ট অর্থাৎ ম্যানহাটন প্রজেক্টে কাজ করা একমাত্র ফরাসি। গোল্ডস্মিথ প্লুটোনিয়ামকে পারমাণবিক জ্বালানি থেকে আলাদা করার পিউরেক্স নামক রাসায়নিক প্রসেসটি শিখে ফেলেন। ফ্রান্স স্বাধীন হওয়া মাত্রই গোল্ডস্মিথ সেই সিক্রেট জ্ঞান নিয়ে দেশে ফিরে যান। আর এই ব্যক্তির নাম হলো পিয়ের গিওমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর বিরুদ্ধে ফরাসি রেজিস্ট্যান্সের এক পোড় খাওয়া যোদ্ধা। গিওমা ছিলেন ফরাসি অ্যাটমিক এনার্জি কমিশনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটর এবং কার্যত এই বোমা প্রোগ্রামের ডিপ স্টেট অপারেটর।
তিনি এবং তার রেজিস্ট্যান্স যোদ্ধা ইঞ্জিনিয়ারদের দলটি ফ্রান্সের ঘন ঘন চেঞ্জ হতে থাকা প্রধানমন্ত্রীদেরকে কোনো পাত্তাই দিতেন না। তিনি বিশ্বাস করতেন ফ্রান্সের অস্তিত্ব রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়ার মতো বিষয় নয়। খেয়াল করে দেখুন, এটাই কিন্তু সেই ডিপ স্টেট টাইপের ব্যাপার স্যাপার। অর্থাৎ রাজনৈতিকভাবে সরকারে যারাই ক্ষমতায় থাকুক, দেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে সরকারের বাইরে আলাদা প্যারালাল একটি ক্ষমতার বলয় কাজ করবে। শার্ল দি গোলের সাপোর্ট নিয়ে গিওমার লিডারশিপে টেকনোক্র্যাটদের এই দলটি তাদের নিজেদের সরকারের অগোচরেই এক বিশাল গোপন পারমাণবিক স্থাপনা গড়ে তোলা শুরু করে। ফলাফল 1952 সালে ফ্রান্সের দক্ষিণে মার্কুল নিউক্লিয়ার সাইটে কাজ শুরু হয়। জনগণকে বলা হয়েছিল এই চুল্লিগুলো তৈরি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু এটা ছিল একটা আবরণ। আসল উদ্দেশ্য পারমাণবিক জ্বালানি থেকে ওয়েপেন গ্রেড প্লুটোনিয়াম ব্রিড করা বা আলাদা করে নেওয়া। চুল্লির পাশেই গিওমার নিযুক্ত ইঞ্জিনিয়াররা গোল্ডস্মিথের পিউরেক্স জ্ঞান ব্যবহার করে একটি রিপ্রসেসিং প্ল্যান্ট তৈরি করেন। প্লুটোনিয়াম বোমা তৈরির জন্য মার্কুল যখন তৈরি হচ্ছে, তখন একই সময়ে ইউরেনিয়াম বোমা তৈরির জন্য পিয়ের লাত্তে নামক স্থানে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ফলাফল 1961 সালে পিয়ের লাত্তে নামক ওই স্থানে এক বিশাল ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট চালু হয়। এটি ছিল এক দানবীয় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, যা ইউরোপের সবচাইতে গোপনীয় স্থানগুলোর মধ্যে একটি হয়ে ওঠে এবং আমেরিকার ইউ2 স্পাইপ্লেন এবং স্যাটেলাইটের নজরদারির প্রধান টার্গেটে পরিণত হয়। যাই হোক, 1958 সালে ডিগল হয়ে যান ফ্রান্সের প্রাইম মিনিস্টার। সে বছরই তিনি বোমা বানানোর অনুমোদন দেন, কিন্তু গোপনে কাজ অনেক দূর ইতিমধ্যে এগিয়ে গেছে। গিওমা এবং গোল্ডস্মিথের সেই ডিপ স্টেট ততদিনে প্লুটোনিয়াম বোমা প্রায় তৈরিই করে ফেলেছিল। তারা শুধু এমন একজন নেতার জন্য অপেক্ষা করতেছিল যার চাবি ঘোরানোর সাহস আছে। ওদিকে সুয়েজ খালের সেই ঘটনার পর ফ্রান্স আর ইসরায়েলের মধ্যে এক গোপন অটুট বন্ধন তৈরি হয়েছিল। জন্ম হয়েছিল আমেরিকার বিরুদ্ধে এক রোগ অ্যালায়েন্স। এটি বিংশ শতাব্দীর অন্যতম সফল স্পাইক্রাফট অপারেশনের ভিত্তি হয়ে ওঠে। এই অপারেশনের স্থপতি ছিলেন শিমন পেরেস, ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রির 29 বছর বয়সী ডিরেক্টর জেনারেল। পেরেজের একমাত্র লক্ষ্য ছিল ইসরায়েলের জন্য ফ্রান্সের স্টাইলে একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং একটি রিপ্রসেসিং প্ল্যান্ট তৈরি করা। 30 সেপ্টেম্বর 1957 শিমন পেরেস যখন চুক্তি ফাইনাল করতে প্যারিসে এলেন, তিনি শুনলেন এক ভয়াবহ খবর। সেদিনই ফ্রান্সের সরকার পতন হয়েছে। পেরেস টেনশনে পড়ে গেলেন। পরের সরকার কে না কে হবে, চুক্তি তো ভেস্তে যাচ্ছে। তার হাতে সময় ছিল মাত্র কয়েক ঘন্টা। পরের দিন অর্থাৎ 1 অক্টোবর সকালে পেরেস গেলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রী মরিস বুর্জেস মুনুরি সারা রাত ঘুমাননি। আফটার অল তার সরকারের পতন হয়েছে আগের দিন। ওই মুহূর্তে তিনি কার্যত একজন সাধারণ নাগরিক। আইনত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে তার সই করার কোনো অধিকার তখন ছিল না, কিন্তু প্যারিস তাকে অনুরোধ করলেন এবং এক অবিশ্বাস্য মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিয়ে ডিমোনা রিঅ্যাক্টরের গোপন প্রোটোকলে সই করালেন তিনি। ব্যাক ডেটে অর্থাৎ 30 সেপ্টেম্বর তারিখ দিয়ে সই করা হলো চুক্তিতে। 30 সেপ্টেম্বর অর্থাৎ আগের দিন, যখন মুনুরি আইনত ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন। এই একটা সই জন্ম দিল ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামের। ইসরায়েলের ডিমোনায় নিউক্লিয়ার রিসার্চ সেন্টার নির্মাণ ছিল অপারেশন সিকিউরিটির এক মাস্টারপিস। এটা শুধু একটি ফরাসি রিঅ্যাক্টর ছিল না, এটা ছিল মরুভূমির বুকে তৈরি এক গোপন ফরাসি নির্মিত শহর। কমপ্লেক্সটি নির্মাণের জন্য 2500 ফরাসি ইঞ্জিনিয়ার এবং শ্রমিককে গোপনে ইসরায়েলে নিয়ে যাওয়া হলো এবং ডিমোনাতে রাখা হলো। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দাদের ফাঁকি দেওয়ার জন্য এক এলাহি কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন সাজানো হলো। ইসরায়েলের মাটিতে থাকা ফরাসি শ্রমিকদের ফ্রান্সে সরাসরি চিঠি লেখা নিষিদ্ধ করা হলো। তাদের সমস্ত চিঠি অর্থাৎ মেল সংগ্রহ করে প্লেনে করে ল্যাটিন আমেরিকার একটি মেল বক্সে পাঠানো হতো। সেখান থেকে বিদেশি পোস্টমার্ক লাগিয়ে তারপর সেই চিঠি ফ্রান্সে পাঠানো হতো। ভাবা যায়? এই সাধারণ কিন্তু দুর্দান্ত কৌশলে ইসরায়েলের মাটিতে হাজার হাজার ফরাসি শ্রমিকের উপস্থিতি মরুভূমি থেকে কাগজে কলমে কার্যত মুছে দেওয়া হয়। ডিমোনা কমপ্লেক্সের বিনিময়ে ইসরায়েলি বিজ্ঞানীরা ফ্রান্সের G1 রিঅ্যাক্টর তৈরিতে সহায়তা করেছিল। এমনকি 1960 সালে ফ্রান্সের প্রথম পারমাণবিক পরীক্ষার সমস্ত টেস্ট ডেটা দেখানো হয়েছিল ইসরায়েলি বিজ্ঞানীদের। ডিমোনা প্রকল্পের কাজগুলো ধরা পড়ে মার্কিন ইউ2 স্পাই প্লেনে। আফটার অল আমেরিকার চোখকে বেশি দিন তো ফাঁকি দেওয়া সম্ভব না।
1960 সালের প্রথম দিকেই মার্কিন গোয়েন্দারা রিপোর্ট করে যে দিমোনার প্রকল্পটি দ্ব্যর্থহীনভাবেই একটি নিউক্লিয়ার ওয়েপনের জন্যই নির্মিত প্রজেক্ট। এর জবাবে আমেরিকা তার মিত্র ফ্রান্সের বিরুদ্ধে ব্যাপক নজরদারি শুরু করে। ইউ2 স্পাইপ্লেন এবং স্যাটেলাইট প্রোগ্রাম ব্যবহার করে ফ্রান্সের পিয়ের লাত্তে এবং মার্কুলের গোপন স্থাপনাগুলোর ছবি তোলা শুরু হয়। এই অবিশ্বাসটা ছিল পারস্পরিক। ফ্রান্সও বসেছিল না। তাদের গোয়েন্দা সংস্থা এসডিইসি আমেরিকার ভেতরেও আক্রমণাত্মক অপারেশন চালাচ্ছিল। টেক্সাস ইনস্ট্রুমেন্ট এবং আইবিএমের মতো বড় বড় মার্কিন কর্পোরেশনে এজেন্ট বসিয়ে মূল্যবান প্রযুক্তি চুরি করতে থাকে ফ্রান্স লড়াই করতেছিল আসলে ত্রিমুখী 3 ফ্রন্টে: সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, আমেরিকার নিয়ন্ত্রণের বিরুদ্ধে আর নিজেদের রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে। বছর বছর ধরে চলা এসব গোপন অপারেশন, স্পাইক্রাফট এবং গোপন নিউক্লিয়ার প্রোগ্রামের চূড়ান্ত আউটকাম এলো আলজেরিয়ার মরুভূমিতে, জনশূন্য স্থানে। রেগান সাহারান মিলিটারি এক্সপেরিমেন্টাল সেন্টার, 13 ফেব্রুয়ারি 1960 সাল, সকাল 7:04। ডিভাইসটির কোডনেম ছিল জারবোয়াস ব্লু। এটি ছিল একটি প্লুটোনিয়াম ইমপ্লোশন বোমা। জারবোয়াস ব্লু বিস্ফোরিত হলো 60 থেকে 70 কিলোটন শক্তি নিয়ে। ভাবুন একবার, হিরোশিমায় ফেলা বোমাটি ছিল আনুমানিক 15 কিলোটন। ফ্রান্সের প্রথম পরীক্ষাটি ছিল হিরোশিমা বোমার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। অন্য কোনো পারমাণবিক শক্তি অর্থাৎ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন বা ব্রিটেন কেউই তার প্রথম পরীক্ষায় এত শক্তিশালী ডিভাইসের বিস্ফোরণ ঘটায়নি। প্যারিসে জেনারেল ডিগল তার সেই অমর ঘোষণাটি দিলেন, হুরা ফর ফ্রান্স। আজ সকাল থেকে ফ্রান্স শক্তিশালী এবং গর্বিত। বাকি বিশ্ব এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ল। আফ্রিকার দেশগুলো আফ্রিকার মাটিতে এই ঔপনিবেশিক শক্তির করা পারমাণবিক পরীক্ষার তীব্র নিন্দা জানালো। জারবোয়াস ব্লুর এই সাফল্যের পেছনে এক ভয়ঙ্কর সত্যও লুকানো ছিল। ফরাসি মিলিটারির জানার দরকার ছিল যে নিউক্লিয়ার যুদ্ধক্ষেত্রে লড়তে হয় কিভাবে। কয়েক দশক পরে ফাঁস হওয়া একটি গোপন সামরিক রিপোর্ট থেকে জানা যায় যে 25 এপ্রিল 1961 সালে সিরিজের চতুর্থ পরীক্ষা একটি ছোট 1 কিলোটনের কম শক্তির ডিভাইস জারবোয়াস ভার্তে বিস্ফোরণের পর এক ভয়ঙ্কর আদেশ দেওয়া হয়েছিল ফরাসি মিলিটারি সোলজারদের জন্য। প্রায় 300 ফরাসি সেনাকে ইচ্ছাকৃতভাবে একটি ভয়াবহ তেজস্ক্রিয় বিস্ফোরণ স্থলে মার্চ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মহড়ায় পদাতিক বাহিনীর সদস্য এবং ট্যাঙ্কের ক্রুরা বিস্ফোরণ স্থলে 1 কিলোমিটারের মধ্যে 3 ঘন্টা ধরে যুদ্ধ মহড়া চালায়। মহড়া শেষে তাদের একমাত্র ডিকন্টামিনেশন ছিল একটা সাধারণ শাওয়ার বা গোসল। এটা ছিল একটা পরিকল্পিত হিউম্যান এক্সপেরিমেন্ট। উদ্দেশ্য ছিল মানুষের উপরে পারমাণবিক অস্ত্রের শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক প্রভাব অধ্যয়ন করা, যাতে আধুনিক যোদ্ধাদের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। জারবোয়াস ব্লু ছিল ওয়াশিংটনকে দেখানো 70 কিলোটনের পলিটিক্যাল বোমা। 25 বছর পর 1985 সাল ফরাসি নিউক্লিয়ার টেস্টের স্থান পরিবর্তন হয়ে গেল। আলজেরিয়ার মরুভূমি থেকে সরে গিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফরাসি পলিনেশিয়ায় হচ্ছে এখন টেস্টিং। ফলাফল হচ্ছে সেখানকার পরিবেশ দূষণ। পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস অর্গানাইজেশনের একটি জাহাজ ছিল রেইনবো ওয়ারিয়র। জাহাজটি ফ্রান্সের পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠল। ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া মিতেরা জাহাজটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখলেন। ফরাসি গোয়েন্দা সংস্থা ডিজিএসিকে অর্ডার দেওয়া হলো রেইনবো ওয়ারিয়রকে থামাতে। মিশনের কোডনেম ছিল অপারেশন শয়তানি। অপারেশনটি ছিল এলাহি। ডিজিএসির একজন এজেন্ট ক্রিস্টিন ক্যাবন ফ্রেডরিক বনলিউ ছদ্মনামে নিউজিল্যান্ডে প্রবেশ করলেন। তিনি একজন পরিবেশ বিজ্ঞানী সেজে গ্রিনপিসের অফিসে ভলেন্টিয়ার হিসেবে ঢুকে পড়েন এবং গোপনে জাহাজের যোগাযোগ ব্যবস্থা এবং ম্যাপ সংগ্রহ করতে থাকেন। ফরাসি গোয়েন্দা সংস্থা ডিজিএসির আরেকটি টিম সোফি এবং অ্যালাইন তুরন্স নামে এক নবদম্পতি সেজে বিস্ফোরক এবং ডাইভ টিমের জন্য একটি ক্যাম্পার ভ্যান ভাড়া করে, অর্থাৎ যাতে তাদের হোটেলে থাকতে না হয়, গাড়িতে ঘুরে বেড়াতে পারে দিনের পর দিন। 10 জুলাই 1985 রাতে ডিজিএসির কমব্যাট ডাইভাররা জাহাজের গায়ে 2টি লিম্পেন্ট মাইন লাগিয়ে দেয়। রাত 11:38 প্রথম বিস্ফোরণটি ইঞ্জিন রুমে এক বিশাল ক্ষত তৈরি করে। জাহাজে তখন চলতেছিল একটা বার্থডে পার্টি। ক্রুরা
দ্রুত জাহাজ থেকে নামতে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যে পর্তুগিজ ডাচ ফটোগ্রাফার ফার্নান্ডো পেরেরা তার দামি ক্যামেরা আনতে জাহাজের নিচে দৌড়ে যান। ঠিক 11:45-এ দ্বিতীয় বোমাটিরও বিস্ফোরণ হয়। জাহাজটি কয়েক মিনিটের মধ্যে ডুবে যায় এবং পেরেরা সেই আকস্মিক বন্যায় আটকে পড়ে ডুবে মারা যায়। ওই দুজন ফরাসি ডাইভ টিম এবং ইনফিল্ট্রেটর ক্যাবন নিখুঁতভাবে পালিয়ে যায়, কিন্তু সাপোর্ট টিম অর্থাৎ সেই সুইস দম্পতি এক মারাত্মক ভুল করে বসে। তারা যে ক্যাম্পার ভ্যানটি ভাড়া করেছিল, স্থানীয় বোট ক্লাবের এক গার্ড চোর সন্দেহে সেই ভ্যানের রেজিস্ট্রেশন নম্বর লিখে রেখেছিল। দুদিন পর সোফি এবং অ্যালাইন তুরন্স যখন সাধারণ পর্যটকের মতো ভ্যানটি ফেরত দিতে আসে, পুলিশ তাদের জন্য অপেক্ষা করতেছিল। তাদের নকল সুইস পাসপোর্ট আর হানিমুনের গল্প দ্রুতই ফাঁস হয়ে যায়। এটা ছিল এক গ্লোবাল স্ক্যান্ডাল। ফ্রান্স তার নিজের এক বন্ধুপ্রতিম রাষ্ট্র, এক মিত্র দেশের সার্বভৌম মাটিতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাতে গিয়ে ধরা পড়েছিল। ফরাসি সরকার প্রথমে সব অস্বীকার করে, কিন্তু প্রমাণ ছিল অকাট্য। অবশেষে 22 সেপ্টেম্বর 1985 প্রধানমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস লাইভ টিভিতে স্বীকার করতে বাধ্য হন যে ডিজিএসসির এজেন্টরা এই নৌকাটি ডুবিয়ে দিয়েছে। তারা ফরাসি সরকারের আদেশের উপরেই কাজ করেছে। ধরা পড়া দুই এজেন্ট মাফার এবং প্রিয়ে নিউজিল্যান্ডের আদালতে দোষী সাব্যস্ত হয় এবং তাদের 10 বছরের জেল দেওয়া হয়। কিন্তু ফ্রান্স, যে একসময় এক সুপার পাওয়ারের হাতে অপমানিত হয়েছিল, সে নিজেই এখন এক সুপার পাওয়ার। তারা নিউজিল্যান্ডকে হুমকি দিল অর্থনৈতিক নিষেধাজ্ঞার। ইউরোপীয় বাজারে নিউজিল্যান্ডের আর কোনো কৃষিপণ্য ঢুকতে পারবে না, এরকম হুমকি। জাতিসংঘের মধ্যস্থতায় একটা চুক্তি হলো। ওই দুইজন এজেন্টকে 3 বছরের জন্য একটা ফরাসি দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। এটাও ছিল এক নাটক। ফ্রান্স প্রায় সাথে সাথেই সেই চুক্তি ভঙ্গ করল। মাফারকে পেটের ব্যথার অজুহাতে 2 বছরেরও কম সময়ে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হলো, আর প্রিয়ে গর্ভবতী হওয়ার অজুহাতে ছাড়া পেয়ে গেলেন। প্যারিসে ফিরিয়ে নিয়ে এই 2 এজেন্টকে পদক এবং পদোন্নতি দেওয়া হলো। এই হলো ফ্রান্সের নিউক্লিয়ার বোমা তৈরির ইতিহাস। আপনি আমার চ্যানেলে আরও পাবেন পাকিস্তান, ভারত এবং ইসরায়েলের নিউক্লিয়ার বোমা তৈরির চমকপ্রদ সব কাহিনী। যদি পাকিস্তানের নিউক্লিয়ার বোমা তৈরির চমকপ্রদ কাহিনীটি শুনতে চান, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। আর ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও যদি মিস না করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে চ্যানেলটি গ্রো করতে কন্ট্রিবিউট করবেন, এই অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।